গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ। মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে জাতিগত নিধন চালাচ্ছে তেল আবিব, অভিযোগ জাতিসংঘের। গাজায় যখন চলছে ইসরায়েলি তাণ্ডব, তখন উদ্দাম অশালীন ডিজে পার্টি সৌদি আরবে। পবিত্র শহর মদিনার অদূরে নাচ গানের আয়োজন নিয়ে তোপের মুখে সৌদি যুবরাজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে লাখো মানুষ। গণহত্যা, শিশু হত্যা এবং মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে স্লোগানে মুখর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছে সাধারণ মানুষ। হাজারো মানুষের জমায়েত, সবার কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার মুক্তি। থামাতে হবে এই নিষ্ঠুরতা, শিশু হত্যা। দেশ আলাদা, জাতিগত পরিচয়ও আলাদা, তবে সবারই দাবি এক, বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছে ১৫০০-এর বেশি মানুষ। হতাহতের শিকার প্রায় ১০০০ শিশু। গাজায় নির্মমতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সমগ্র বিশ্ব। প্রতিবাদে মুখর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। গাজার মানুষের পাশে দাঁড়াতে ইসলামাবাদ, করাচির সড়কে সড়কে হয়েছে সমাবেশ। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকা। লাল রঙে হাত রাঙিয়ে রক্তপাতের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। ইসরায়েলি বর্বরতা বন্ধে মানবাধিকারের পৃষ্ঠপোষক ইউরোপ, অন্যান্য দেশ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই দিনে লিবিয়ার মিসরাতাও ছিল প্রতিবাদে উত্তাল। হাতে ফিলিস্তিনের পতাকা আর স্লোগানে স্লোগানে গর্জে ওঠে জনতার কণ্ঠ। গাজার মানুষের মুক্তির দাবিতে প্রকম্পিত হয় চারদিক। শুধু গাজা নয়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ইয়েমেনও। তাই ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাজধানী সানার 70 স্কয়ারে জমায়েত হয় হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। বাবার কাঁধে চড়ে প্রতিবাদে অংশ নেয় শিশুরাও। আমেরিকান আগ্রাসনকারীদের বলতে চাই, ইয়েমেনে হামলা করে আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের পদক্ষেপের আরো জোরালো জবাব দেব আমরা। এছাড়াও গত কদিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে সোমালিয়া, বসনিয়া, মরক্কো সহ বিশ্বের নানা প্রান্তে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। গাজায় বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় প্রাণহানির শিকার হয়েছে আরও 20 জন ফিলিস্তিনি। গাজা সিটির পূর্বে তুফাহ এলাকায় এবং সুজায়া শরণার্থী শিবিরে হয়েছে নির্বিচার বোমা বর্ষণ। হতাহতের শিকার অনেকে। খান ইউনিসে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ছে ইসরায়েলি সেনারা। পশ্চিমে আল মাওয়াসি এলাকায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। গাজা সিটিতে নতুনভাবে দেয়া হয়েছে উচ্ছেদের নির্দেশ। এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটছে মানুষ। গাজায় 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51,000-এর কাছাকাছি। পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে পুরোপুরি মুছে দিতে জাতিগত নিধনের মতো ঘৃণ্য পরিকল্পনা নিয়ে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে উপত্যকায় অন্তত 224টি অভিযান চালিয়েছে আইডিএফ, যার মধ্যে 36টির লক্ষ্য ছিল ফিলিস্তিনি নারী এবং শিশুরা। বলা হচ্ছে, গাজা দখল এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করাই এখন ইসরায়েলের লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের অভিযোগ উঠেছে বরাবরই। এবার জাতিসংঘের আরও এক প্রতিবেদনে উঠে এলো ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনার বিস্তারিত। জাতিসংঘের অভিযোগ, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব।
গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর মাত্র ২২ দিনে গাজার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে অন্তত ৩৬টির লক্ষ্য ছিল নারী ও শিশুরা। হামাস নির্মূলের কথা বলা হলেও পরিকল্পিতভাবে ইসরায়েলের প্রতি ৬টি বর্বর অভিযানের একটিরই শিকার হচ্ছে অসহায় মানুষগুলো। গেল ১৮ মার্চ থেকে গাজায় অন্তত ২২৪টি ইসরায়েলি হামলা হয়েছে। এসব অভিযানের মাঝে ৩৬টি পর্যবেক্ষণ করেছি আমরা। পর্যালোচনা শেষে বিস্মিত হয়ে দেখলাম সবগুলো অভিযানে নিষ্ঠুরভাবে টার্গেট করা হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুদের। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পরও গাজার আল মাওয়াসি এলাকায় অন্তত ২৩টি সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। দিন দিন গাজার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জোর করে ফিলিস্তিনিদের নিরাপদ ঘোষিত এলাকায় পাঠিয়ে সেসব এলাকায় অভিযান চালাচ্ছে সেনারা। তাদের আতঙ্কে কোনো রকম সহায়তা প্রবেশ করতে পারছে না গাজায়। কোথাও নিরাপত্তা নেই। নারী ও শিশুদের টার্গেট করে ইসরায়েলের এমন আগ্রাসনে উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, ফিলিস্তিনিদের চিহ্ন পৃথিবী থেকে মুছে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অনুমোদন দিয়েছেন আদালত। শুক্রবার লুইজিয়ানায় ৯০ মিনিটের শুনানি শেষে এই রায় দেয়া হয়। আর এর ফলে গ্রিন কার্ডধারী খলিলকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারবে ট্রাম্প প্রশাসন। গত মাসে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয় খলিলকে। মামলার অভিযোগে বলা হয় তিনি হামাস সমর্থক এবং মার্কিন পররাষ্ট্র নীতির জন্য হুমকি তার কার্যক্রম। গত ১ বছর ধরে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন খলিল। খলিলের মুক্তির দাবিতে সোচ্চার মার্কিন শিক্ষার্থীরা আদালতের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা। এবারে নতুন বিতর্কে জড়ালো সৌদি আরব। গাজায় যখন চলতি শতকের ভয়াবহতম বর্বরতা চলছে, তখন দেশটিতে ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে। মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। জাতিগত নিধনের শিকার ফিলিস্তিনিদের দুর্দশার মধ্যেই সৌদি আরবে এমন বিতর্কিত পার্টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়, যাতে তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এক টুকরো রুটির জন্য মানুষের এই হাহাকার। বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের আরেক যুদ্ধ। মাইলের পর মাইল হেঁটে স্বজাতির মানুষের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে সংগ্রহ করতে হয় খাবার। এখানকার পরিস্থিতি খুবই শোচনীয়। সহায়তার জন্য একটি কুপন পেতে ৪ কিলোমিটার হাঁটতে হয়। নারী ও বৃদ্ধদের জন্য যা খুবই কঠিন। পৃথিবীর অন্য প্রান্তের মানুষের মতো আমরাও মানুষ, আমাদেরও খাবার প্রয়োজন। রাজপ্রাসাদ বিলাসিতা চাই না, শুধু ক্ষুধা নিবারণের জন্য খাবার চাই। ঠিক এই সময়েই মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবে উদ্দাম নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। নেটিজেনদের দাবি, পবিত্র নগরী মদিনার অদূরে আল উলা শহরের বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে হয় এই আয়োজন। কথিত ডিজে পার্টির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা যায় পশ্চিমা গানের তালে তালে নাচছেন তরুণ তরুণীরা। মৃত্যুপুরী গাজার মানুষের চরম দুর্দশায় ও আরব বিশ্বের নির্বিকার ভূমিকা নিয়ে আগে থেকেই চলছে নিন্দার ঝড়। ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগে সমালোচনায় বিদ্ধ সৌদি আরবও। এরই মধ্যে এই নতুন বিতর্কে জড়ালো দেশটি। নেটিজেনদের তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চলতি মাসে ঈদ উল ফিতর উপলক্ষে লুসাইল ফেস্টিভ্যালে কাতারের আকাশেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা, এয়ার শো। ছিল খোলা ময়দানে নাচ গানের আয়োজনও, জানিয়েও সমালোচনা কম হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে গাজায় ১৮ মাস ধরে নির্মম বর্বরতা চালিয়েও হামাসের টানেল নেটওয়ার্কের মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে তেল আবিবের বিভিন্ন গণমাধ্যম। দাবি করা হয়, যুদ্ধের মধ্যে উপত্যকায় নতুন সুড়ঙ্গ নির্মাণ বন্ধ হয়নি। এমনকি ফিলাডেলফি করিডোরের পূর্ণাঙ্গ দখল নিয়েও মিশর এবং গাজার মধ্যকার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করতে পারেনি ইসরায়েলি সেনারা। গাজায় মাটির নিচেও রয়েছে আরেক শহর। হামাসের সুবিশাল টানেল নেটওয়ার্কের কারণে একথা বহুল প্রচলিত। মাকড়সা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা টানেল নেটওয়ার্ক যেন এক গোলকধাঁধা।
18 মাস ধরে উপত্যকায় ইসরায়েলের চলমান অভিযানের অন্যতম লক্ষ্যই ছিল হামাসের সুড়ঙ্গ ধ্বংস করা। মাত্র 360 বর্গ কিলোমিটার উপত্যকায় এমন কোনো জায়গা নেই যেখানে তেল আবিবের বোমা পড়েনি। যুদ্ধের শুরু থেকে একের পর এক টানেল ধ্বংসের ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ। এসব সুড়ঙ্গ ধ্বংসের পদ্ধতি নিয়েও কম বিতর্ক হয়নি। এত কিছুর পরও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের টানেল নেটওয়ার্ক কতটা ধ্বংস করতে পারল ইসরায়েল? নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 18 মাসে গোলক ধাঁধার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা টানেল নেটওয়ার্কের মাত্র 4 ভাগের 1 ভাগ ধ্বংস করতে পেরেছে আইডিএফ সেনারা। বলা হচ্ছে যুদ্ধের মধ্যেও নতুন সুড়ঙ্গ তৈরি অব্যাহত রেখেছে হামাস। গাজার অভ্যন্তরে তো বটেই, অবরুদ্ধ উপত্যকা থেকে বহির্বিশ্বের সাথে হামাসের যোগাযোগের মাধ্যম এই টানেল। ইসরায়েলের দাবি, সিনাই উপদ্বীপ ও গাজার সংযোগ স্থাপনকারী টানেলের সংখ্যা বহু। সশস্ত্র যোদ্ধাদের একঘরে করে দিতে মিশর ও গাজার মধ্যবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণও নিয়েছে আইডিএফ সেনারা। তাদের স্বীকারোক্তি, এরপরও বন্ধ করতে পারেনি হামাসের সুড়ঙ্গ তৈরির তৎপরতা। বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত গাজায় 2007 সালের পর উল্লেখযোগ্য হারে বাড়ে টানেলের সংখ্যা। প্রচলিত রয়েছে অবরুদ্ধ উপত্যকার মানুষের জন্য খাবার সরবরাহের পাশাপাশি এসব সুড়ঙ্গ ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে হামাস। এছাড়া মাটির নিচে সুবিশাল টানেলগুলোতে রকেট ও বিস্ফোরক তৈরির কারখানাও রয়েছে। 2011 থেকে 2015 সালের মধ্যে সিনাই উপদ্বীপের সাথে সংযুক্ত প্রায় 2000 টানেল ধ্বংসের দাবি করেছিল মিশর সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফিলিস্তিনপন্থী ব্যবহারকারীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রামের বিরুদ্ধে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ব্যাপক সেন্সরশিপের আওতায় মেটার 2 সোশ্যাল মিডিয়া। কেবল ফিলিস্তিনের পক্ষ নেয় 1.5 বছরে মুছে দেওয়া হয়েছে লাখ লাখ কন্টেন্ট। অনলাইন নিউজ আউটলেট ড্রপ সাইডের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। জানিয়েছে ইসরায়েল সরকারের আবেদনের প্রেক্ষিতেই এমন ব্যবস্থা নিয়েছে মেটা। 1-2 দিন নয়, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পেরিয়ে গেছে 18টি মাস। নৃশংসতম হামলা তো চলছেই, সেই তথ্য সংগ্রহকারীরাও হচ্ছে বর্বরতার শিকার। 1.5 বছরে 230 জনের বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে উপত্যকায়। এখানেই শেষ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আরেক ধরনের আগ্রাসন। ব্যাপক নজরদারির শিকার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুকের পোস্ট। মেটার আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামও আছে এর আওতায়। অনলাইন নিউজ আউটলেট ড্রপ সাইডের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সেন্সরশিপের তথ্য প্রমাণ। রিপোর্টে বলা হয়, ইসরায়েল বিরোধী অথবা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিলেই এআই রিভিউর কবলে পড়ে সেগুলো। এর মধ্যে আবার টেকডাউন রিকোয়েস্ট করা হলে তা মানবকর্মীদের মাধ্যমে খতিয়ে দেখা হয়। টেকডাউন রিকোয়েস্ট বা টিডিআর হলো ফেসবুক থেকে কোনো কন্টেন্ট মুছে ফেলার অনুরোধ, যা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার যে কেউ করতে পারে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে মেটা বরাবর এমন লাখ লাখ আবেদন পাঠিয়েছে খোদ ইসরায়েল সরকার। আর সেসব আমলে নিয়ে 2023-এর শেষ ভাগ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত 38.8 মিলিয়ন পোস্টের বিরুদ্ধে। 30 সেকেন্ডে গড়ে 90,000-এর বেশি পোস্ট রিমুভের নজিরও গড়েছে ফেসবুক। ড্রপ সাইডের প্রতিবেদন বলছে, ইসরায়েলের টেকডাউন রিকোয়েস্টের টার্গেট মূলত আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ব্যবহারকারীদের পোস্ট। শীর্ষে রয়েছে মিশর, জর্ডান, ফিলিস্তিন, আলজেরিয়া ও ইয়েমেন। কন্টেন্ট যাই হোক, সন্ত্রাসবাদ, সহিংসতা ও উস্কানির অভিযোগ তুলে বারবার একই অভিযোগ বার্তা পাঠায় ইসরায়েল। যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক, ইনস্টার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেনি সেসব পোস্ট। হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন বলছে, 2023-এর 7 অক্টোবরের পর দেয়ায় 1050টি ফেসবুক পোস্ট যাচাই করেছে তারা। এর মধ্যে 1049টি ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ কন্টেন্ট এবং সেগুলো মেটার নীতিবিরোধীও নয়। এরপরও কমিউনিটি লঙ্ঘনের সতর্কবার্তা গেছে পোস্ট দাতাদের কাছে। আরেকটি বিস্ফোরক তথ্য দিয়েছে ড্রপ সাইট। জানিয়েছে মেটার শীর্ষ পদগুলোতে এমন অনেক কর্মী রয়েছেন যাদের সাথে ইসরায়েল সরকারের সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। এই তালিকায় ইসরায়েলের সাবেক সেনা, কূটনীতিকও রয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গেল কয়েক মাসে ফেসবুকের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ জানিয়েছে অন্তত 7টি দেশ। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। একসাথে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত হয়েছে মুসলিম দেশগুলো। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সম্মেলন, যাতে অংশ নেন ফিলিস্তিন, তুরস্ক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কাতার, জর্ডান এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি সহ অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে তাদের নিজ নিজ দেশের পক্ষে অবস্থান তুলে ধরেন। বলেন, ফিলিস্তিনিদের মুক্তি এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, তাহলেই ফিলিস্তিন ইস্যুর চূড়ান্ত রাজনৈতিক সমাধান নিশ্চিত করা সম্ভব। একই সাথে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে হবে। মানবিক সহায়তা বন্ধ করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে। শুক্রবার জুম্মার নামাজের পর মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বোমা এবং ইট পাথর ছোঁড়ে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করে টিয়ার গ্যাসও। গুলিবিদ্ধ হয়ে এক কিশোর সহ প্রাণ হারান 2 জন, আহত হন অনেকেই। আর এই ঘটনার পর জঙ্গিপুরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলটিতে। এছাড়া ওয়াকফ আইনের প্রতিবাদে ভারতে বেশ কিছুদিন ধরেই কেরালা, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ সমাবেশ। অ্যাপার্টমেন্টের ভেতরে জ্বলছে আগুন, সিঁড়ি ঘরের কার্নিশ দিয়ে শূন্যে ঝুলছে শিশু। রোমহর্ষক উদ্ধার অভিযানে সাক্ষী হলো ভারতের আহমেদাবাদ। শুক্রবার শহরের খোখরা এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগে যায়। বাঁচানোর তাগিদে 4র্থ তলা থেকে সিঁড়ি ঘরের জানালা দিয়ে 3 তলায় ছুড়ে দেওয়া হয় 2 শিশুকে। 3য় তলার কার্নিশে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন 2 ব্যক্তি। শুধু তাই নয়, বিপন্ন এক নারীকেও একই কায়দায় নামানো হয় নিচে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এই ঘটনায় হতাহত বা দগ্ধের খবর মেলেনি। চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে চীনের সাথে চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেন, চীন যদি পাল্টা পদক্ষেপ নিতে থাকে তবে তা দেশটির জন্য ভালো ফল বয়ে আনবে না। এই সময় লেভিট দাবি করেন, চীনের প্রেসিডেন্টের সাথে এ বিষয়ে সরাসরি কথা বলতে আগ্রহী ট্রাম্প। চুক্তি না হলে চীনের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। প্রেসিডেন্ট জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার অসাধারণ সম্পর্ক। তিনি তার সাথে সরাসরি কথা বলতে আগ্রহী। কেন চীনের প্রেসিডেন্ট হাতে ফোন তুলে নিচ্ছেন না? চীন যদি পাল্টা পদক্ষেপ নিতে থাকে তবে সেটির ফলাফল ভালো হবে না। প্রেসিডেন্ট জানিয়েছেন, ফেয়ার ট্রেড পদ্ধতি অনুসরণ করাই তার লক্ষ্য। দর্শক, যমুনা আই ডেস্ক এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।